কিংডম অফ কোরিয়াতে পুলিশ লুনার পিছু করছিল। লুনা ব্যাপারটা বুঝতে পেরে সে দ্রুত পালানোর চেষ্টা করে। এমন সময় এক ট্রাক এসে পুলিশের গাড়ি ক্র্যাশ করে। লুনা পালিয়ে যেতে লাগলে তাকেও এক গাড়ি এসে হিট করে। সে বাইক থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা লিরিমকে দেখতে পাই যে মূলত লুনাকে কিডন্যাপ করেছে। জ্ঞান ফিরতেই লুনা বলে তাদেরকে দেখে পুলিশওয়ালা তো মনে হচ্ছে না। লিরিম তার কাছে এসে বলে সেই তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছে, চাইলে সে তাকে বন্ধু মনে করতে পারে। এবার লিরিম তার সম্পর্কে বলে এই দুনিয়ায় তার থাকার কোনো জায়গা নেই, না কোনো ফ্যামিলি আছে। সে এক গাড়িতে ঘুমায় আর চুরি বাটপারি করে চলে। তার সামনে জং তেইউলের আইডি কার্ডটা ফেললে লুনা তার ছবিটা দেখে অবাক হয়ে যায়। সে জানতে চায় সে লুকিয়ে তাকে ফটোশপ করেছে। লিরিম বলে এরকম কিছুই না, এটা সে নিজেই, কিন্তু অন্য এক দুনিয়াতে, যেখানে তার মা বাবা আছে, তার কাছে সব কিছু আছে। চাইলে তার জীবনটা বদলাতে পারে, ভাগ্য তার সামনে দাঁড়িয়ে আছে। এসবে লোনা অবাক হলেও সে খুব খুশি হয়ে বলে যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে তো ওর কাছে সবকিছু আছে, আর তার কাছে শুধু এই কষ্ট ছাড়া কিছুই নেই। পরদিন সকালে মহলে রাজা লির ফিউনারেল সম্পূর্ণ করা হয়। লিগন প্রচন্ড কষ্টে জর্জরিত। এদিকে দাদিমার অবস্থাও খুব খারাপ। রাজা লিকে যে এভাবে হারিয়ে ফেলতে হবে এটা সে কোনোভাবেই মানতে পারছে না। লিগনের মনে পড়ে তার চাচ্চু লি ছোটবেলা থেকেই তাকে অনেক ভালোবাসতো, সে আদর যত্ন করে তাকে বড় করেছে। এসব ভেবে লিগনের বুক ফেটে কান্না চলে আসে। লিগন ফ্লোরে বসে পাগলের মতো কাঁদতে থাকে। এদিকে প্রাইম মিনিস্টার কোর কাছে আরও একটা পার্সেল আসে যাতে লিরিমের ছবি ছিল। এসব দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে রাজার কাছে জানতে চেয়েছিল লিরিমকে কি সে সত্যিই দেখেছিল। রাজা তাকে মিথ্যে বলেছে, সে বলেছে তার এক সহকারীকে দেখা গিয়েছে। আবারও তার মায়ের বলা কথাগুলো মনে পড়ে, এর মানে তার মা সত্যি বলেছে, গাদ্দার লিরিম এখনো বেঁচে আছে। এদিকে তেইউলের শুধু লিগনের কথাই মনে পড়ছে। সে বলে এবার আসলে তাকে সে ইচ্ছে মতো ধোলাই করবে। জি লিগনের ড্রাইভারের সাথে কথা বলে এবং সে তাকে বলে দেয় 2G মোবাইল সে কোথায় রেখেছে। ড্রাইভার তাকে কথা দেয় আজ সে তাকে জেল থেকে বের করবে। সন্ধ্যায় তেইউল ক্যাফে আসতেই তার কাছে ফরেন্সিক টিম থেকে কল আসে জি আত্মহত্যা করেছে। এসব শুনে তারা দুজনেই অবাক হয়। রিপোর্টার তাকে আরো বলে সেই সময় লাইট চলে গিয়েছিল, তাই কোনো সিসিটিভি রেকর্ডও নেই। তেইউল বলে তারা আর কিছুই করতে পারবে না, এই সব কিছুকে থামাতে হলে তাদের প্রমাণ প্রয়োজন, তাই তাদের হিয়েকে খুঁজতে হবে। শিনজে বলে এই হিয়েটাকে? তেইউল বলে জিহুনের মা, যাকে লিরিম না মেরে 25 বছর যাবৎ বাঁচিয়ে রেখেছে। তারা আবারও সেই জায়গাটাতে চলে আসে। শিনজে বলে সে তার মাকে দেখেছে, সেদিন হিয়ে তার ছেলের কবরে ফুল দিতে এসেছিল। শিনজে তার চেহারাটা দেখেছে। শিনজে খুব আগ্রহ নিয়ে জানতে চায় এই লিরিমটা আসলে কে। তেইউল বলে সেই হচ্ছে সমস্ত ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। শিনজের এই দুনিয়াতে আসার পিছনেও তার হাত রয়েছে। এদিকে মহলে রাজকুমার লির ছেলে সিয়ং এসেছে, যে এতদিন দেশের বাহিরে ছিল। দেখানো হয় লির ছেলে অনেক আগে থেকেই দেশে আসতে চেয়েছিল, কিন্তু রাজকুমার লি তাকে দেশে আসতে বারণ করেছে। কোনো এক কারণে রাজকুমার লি কখনোই চায়নি তার ছেলে সিয়ং রাজ পরিবারে আসুক এবং সে সিংহাসনে বসুক। এবার সে তার বাবার কথা বলতে থাকে। তার বাবাকে দিয়ে শাহী দরবারে ইচ্ছে মতো খাটাখাটনি করানো হয়েছে। যেহেতু তার বাবা মরে গেছে, তাই সে চায় এখন থেকে সে এখানেই থাকবে। উপযুক্ত সময় বুঝে সে তার ব্যবসা ক্লিনিক বন্ধ করে সপরিবারে এই মহলেই থাকা শুরু করবে। সে এখন থেকে রয়্যাল কোর্টের কাজও সামলাবে এবং লিগনকে বলে সে চাইলে উত্তরাধিকারী ঘোষণার দিন সে তাকে ডিরেক্টরও বানাতে পারে। তবে লিগন তাকে সাফ মানা করে দেয় সে কখনোই উত্তরাধিকারী হতে পারবে না। লিগনের পর এই সিংহাসন অর্থাৎ লিগনের পরবর্তী রাজা তার ছেলে সিজিন হতে পারলেও সে কখনো রাজা হতে পারবে না। এই কথায় সে ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষমতার বড়াই করে সে এতদিন দেশের বাইরে ছিল বলে জানোই তাই করবে তার সাথে। লিগন গার্ডদের ডেকে তাকে ধরিয়ে দেয়। গার্ডদের বলে দেয় 48 ঘন্টা পর তাকে যেন দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া হয়। কিছুটা সময় পর ডক্টর এসে তাকে পোস্টমর্টমের রিপোর্ট দেয়। রিপোর্ট অনুযায়ী লিকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর তার হাতে এই আংটিটা পরিয়ে দেওয়া হয়েছে। এটা মূলত শাহী পরিবারের এক ঐতিহ্য ছিল। লির বারণ করা সত্ত্বেও লিরিম এটা তার হাতে পড়েছিল। এরপর তাকে মেরে তার হাতে আংটিটা পরিয়ে সে চলে গেছে। লিগন বুঝতে পারে এই কাজটা লিরিম ছাড়া আর কেউ করেন। এসবে তার প্রচন্ড রাগ হয়। সে রাগে আংটিটা ছুঁড়ে মারে। সাথে সাথে সময় থেমে যায়। সে আংটিটাকে নিয়ে আবারও ভেতরে চলে আসে।
ক্যাপ্টেন পিলকে বলে কিছুদিনের জন্য সে বাইরে যাচ্ছে, সে যেন মহলের খেয়াল রাখে। এমন সময় সেক্রেটারি মো তার কাছে এক নিউজ নিয়ে আসে যেটা দুপুর থেকে ভাইরাল চলছে। নিউজটা দেখতেই লিগন বুঝতে পারে এটা প্রাইম মিনিস্টার কু ছাড়া অন্য কারো কাজ নয়। অর্থাৎ সেই হামলার রাতে শহরের মাঝে লিরিমকে দেখা গিয়েছে, এই খবরটা সত্যি ছিল। সে ছবিগুলো পেয়েছিল আর সেগুলোকেই কু কাজে লাগিয়েছে। লিগন তার সাথে কথা বলতে চাইলে ওপার থেকে জানানো হয় কু অসুস্থ, সে এখন কথা বলতে পারবে না। লিগন সেক্রেটারি মোকে তার বাড়ি অবধি পাঠালেও সে তাকে প্রত্যাখ্যান করে। সে বলে সে বাড়ি থেকেও বের হতে পারবে না, তার সাথে কোনো জরুরি বিষয়ে কথা থাকলে যেন ইমেলে পাঠানো হয়। এসব শুনে লিগন বলে কু তার সাথে সেসব কিছুই করছে যা কিছু সে তার সাথে করেছে। এবার সে রাজকুমার লি ডেইলি অ্যাক্টিভিটিস চেক করে। এখান থেকে সে ইস্যু বইয়ের দোকান নামের একটা জায়গা দেখতে পায় যেখানে লি গিয়েছিল। লিগন গার্ডসদের নিয়ে দুই প্রতারকের সাথে দেখা করতে আসে। লিগন বলে তাদের মধ্যে যদি কেউ ইস্যু বুক স্টোরের ঠিকানা বলতে পারে তাহলে তার জীবন ভিক্ষা দেবে। লি সং দে চিল্লাচিল্লি করতে শুরু করে। সে বলে আজ অব্দি জীবনে সে কোনো বুক স্টোরে যায়নি, সে তাকে ছেড়ে দিতে বলে। হায়ং হেসে বলে রাজা চাইলেও তাকে মারতে পারবে না, কারণ তার মাধ্যমে সে তাদের রাজা অর্থাৎ লিরিমের কাছ অব্দি পৌঁছাতে পারবে। তার এমন সাহসিকতা দেখে লিগন বলে তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ তার নেই, আর এমনিতেও সে চাইলে এই মুহূর্তে তার গর্দান আলাদা করে দিতে পারে। এই কথায় হায়ং হাউমাউ করে ওঠে। সে বলে ও আচ্ছা, গলা কাটবি না? কোরিয়া সাম্রাজ্য থেকে অনেক আগে এই আইন উঠে গেছে। তোর হয়তো জানাই আছে এই কিংডম অফ কোরিয়াতে রাজা মুখ দিয়ে যেটা বলে সেটাই আইন হয়ে যায়। রাজা গার্ডদের আদেশ করে তারা যেন হায়ংয়ের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। এই বিষয়গুলো পুরো শহরে অ্যানাউন্সমেন্ট করা হয়, টিভিতেও খবর প্রচার হয়। এই প্রথম রাজা লিগন এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে। আর এর থেকেও বড় বিষয় হচ্ছে অপরাধী গাদ্দার লিরিমের সাথে মিলে রাজদ্রোহ করেছিল। এসব শুনে কেন যেন লির ছেলে খুবই ভয় পেতে থাকে। রিপাবলিক অফ কোরিয়াতে শিনজে হসপিটাল থেকে বাইরে আসতেই তার মনে হয় পেছন থেকে কেউ হয়তো তার উপর নজর রাখছে। সুযোগ বুঝে এক গলিতে আসে, এমন সময় সে তাকে ধরে ফেলে। আমরা লিরিমের ড্রাইভারকে দেখতে পাই, সে কাচের বোতল উঠিয়ে নিয়ে তার হাতে আঘাত করে। শিনজে মানিব্যাগটা তার দিকে ছুঁড়ে মেরে বলে এবার সে যা করবে তা ডিউটি হিসেবে গণ্য করা হবে। তাদের মধ্যে উড়াধুরা মারপিট শুরু হয়। শিনজের দিকে ছুরি তাক করে হেসে বলে তাকে মেরে ফেলার অর্ডার নেই। শিনজে খুব রেগে যায়। সে জানতে চায় কে এসব করাচ্ছে, তাকে কে পাঠিয়েছে। ড্রাইভার হেসে বলে সে চাইলেও তার কিছুই করতে পারবে না। এমন সময় তার দিকে এক গাড়ি চলে আসে। শিনজে সরে যায়। গাড়িটা দ্রুত তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। শিনজে গাড়ির পিছনে থাকা নাম্বার দেখেই বুঝতে পারে এই গাড়িটা তাকে অনেক দিন যাবৎ ফলো করছে। অফিসে আসতেই তেইউল তাকে এমন অবস্থায় দেখে খুবই ঘাবড়ে যায়। সে তাকে বলে সে এসব কি করেছে। তাকে নিয়ে দ্রুত হসপিটাল চলে আসে। ট্রিটমেন্ট শেষে শিনজে তাকে বারণ করে দেয় তেইউল যাতে এই ব্যাপারে কারো কাছে কিছু না বলে, ইনফ্যাক্ট তার মাকেও যাতে কিছু না বলে। তেইউল জানতে চায় আসলে কি হয়েছিল। শিনজে বলে এক লোক এসেছিল, হয়তো লিরিমি তাকে পাঠিয়েছিল। সে তাকে একটা ফোন দিতে এসেছিল, তবে সে জানে না তার কাছে সে কি চায়। এত কিছুর পর তারা নিজেরাও বুঝতে পারছে না তারা আসলে কি নিয়ে আগাচ্ছে আর কোন দিকে যাচ্ছে। তেইউল বলে কিছুই করার নেই, তাদেরকে এভাবেই চলতে হবে। চলতে চলতে হয়তো কোনো একটা গন্তব্য তারা ঠিকই পেয়ে যাবে। শিনজে চলে গেলে তেইউল আবারও লিগনের কথা ভাবতে শুরু করে। তার মনে পড়ে লিগনের সাথে সে প্রথম একটা দিন অনেক মজা করেছে। তারা দুজন মিলে সেদিন একসাথে অনেকটা সময় কাটিয়েছে। লিগন জানতে চেয়েছিল তেইউল কি তার রানী হতে চায়। তেইউল বলেছিল তার একটু সময় লাগবে, সে এই বিষয়ে ভেবে দেখবে। এরপর দুজন একসাথে হাঁটার সময় লিগন বলেছিল আচ্ছা আমরা কি শুধু হাতে হাত রেখেই হাঁটবো আর কিছু কি করবো না? তেইউল বলেছিল ওহো তুমি যে কত কিছু করতে পারো তা তো জানি, সেই দিন রাতে তো দেখেছি তোমার বাড়িতে। লিগন বলে কি তুমি আমাকে এখন বলছো? তুমি তো বারণ করেছিলে। ওকে, এরপর থেকে দেখো আমি তোমার কোনো কথা শুনবো না। এভাবেই তারা মান অভিমান দুষ্ট মিষ্টি মজা করে করে অনেক হাঁটাহাঁটি করেছে, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছে। এমন সময় তেইউল তার সামনে প্রাইম মিনিস্টার কুয়ের মতো একটা মেয়েকে দেখতে পায়। সে দৌড়ে এসে তার সাথে কথা বলে। মেয়েটার আইডি দেখাতে বললে মেয়েটা তেইউলের পোশাক আশাক, এরকম রক্তমাখা জামা এসব দেখে বলে আপনাকে দেখে পুলিশ অফিসারের থেকেও বেশি পকেটমার মনে হচ্ছে। এবার সে তার আইডি দেখায়, মেয়েটাও তার আইডি দেখায়। মেয়েটা দুঃখ প্রকাশ করে বলে আসলে তার সাথে এমনটা কখনো হয়নি, তাই সে একটু ঘাবড়ে গিয়েছিল। তেইউল দেখে এটা তো পুরো অন্য একটা মানুষ। মেয়েটা এখানকার এক শপিং মলে আসে, সে শপিং করছিল। তেইউল দূর থেকে তার উপর নজর রাখে। এমন সময় তার কাছে বাবার কল আসে। তেইউল তার বাবার সাথে বাজার করতে চলে আসে। আর এখানে আমরা লুনাকে দেখতে পাই যে তেইউল আর তার বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্থাৎ লুনা রিপাবলিক অফ কোরিয়াতে চলে এসেছে। এবার সে বাড়ি এসে তেইউলের মতো বেশভূষা করার চেষ্টা করছে। সে তার চুল কেটে তেইউলের মতো বানিয়ে ফেলে।
পরদিন কুয়োর মতো দেখতে আর নামের মেয়েটা নারীর কফি শপে আসে। সে বলে এখানে সে প্রথমবারের মতো এসেছে, মেনুটা কি দেয়া যাবে। এমন সময় এখানে ইয়ং চলে আসে। সে তাকে দেখে অবাক হয়ে যায়। আর নামের মেয়েটা ইয়ংকে দেখে একদম চমকে ওঠে। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন একে অপরকে খুব ভালোভাবে চেনে। তেইউল আজ সারাদিন তাইকোয়ান্ডো প্র্যাকটিস করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। বোতলে থাকা পানি পান করতেই হঠাৎ তার মাথা ঘুরে সে ফ্লোরে পড়ে যায়। তার জ্ঞান ফিরতেই সে নিজেকে অনেক বড় একটা গুদামে হাত মুখ বাঁধা অবস্থায় খুঁজে পায়। সে দেখে তার সামনে ৮ জন মানুষ, তাদের একজনের হাতে ছিল গাড়ির চাবি। তেইউল গুদামের দরজার ফাঁকা দিয়ে সেই রহস্যময় ইয়ো ছেলেটাকে দেখতে পায়। ছেলেটা অদ্ভুতভাবে তাকে দেখছিল। মহলে ক্যাপ্টেন পিল লিগনের কাছে এসে বলে সে যেই বুক স্টোরের কথা বলেছিল সেটা সে খুঁজে পেয়েছে। লিগন বই দোকানদার মোর ছবিটা দেখতেই অবাক হয়ে যায়, সে এখনো বেঁচে আছে। তার মনে পড়ে ২৫ বছর আগে লিরিম তার বাবাকে মারার পর সে রয়্যাল গার্ডদের বলেছিল তারা যেন এই গাদ্দার লিরিমকে বন্দি করে নেয়। এমন সময় পিছন থেকে এই মো তার মাথায় গুলি ধরে বলেছিল লিরিম যদি হুকুম করে তাহলে তাকে এখানেই মেরে দেবে। অর্থাৎ এই মই ছিল লিরিমের প্রধান সহকারী। এদিকে গোদামের লোকগুলো বাইরে যাওয়ায় ছেলেটা তেইউলের কাছে এসে তার সাথে কথা বলে। তেইউল তাকে দেখে চিনতে পারে এর আগেও তার সাথে দেখা হয়েছিল, তার আইডি কার্ড যখন পড়ে গিয়েছিল। তেইউল বলে তাহলে তুমি এই দুনিয়াতেও আছো? ছেলেটা বলে একদমই নয়, সেই ওখানে গিয়েছিল, সে একটাই, সে মানুষদের বাঁচায় আর দুশ্মনদের হারিয়ে দেয়। তার এই কথাগুলো শুনে তেইউল ভাবে ছোট মানুষ কি আবল তাবল বলছে, তাকে এখান থেকে চলে যেতে বলে। ছেলেটা ছুরি দিয়ে তার হাতের রশি কেটে তাকে ছুরিটা দিয়ে বলে এখানে অনেক শত্রু আছে, সে শুধু ব্যালেন্স তৈরি করছে। তার এমন অদ্ভুত কথা শুনে তেইউল অবাক হয়। সে জানতে চায় সে আসলে কে। ছেলেটা পিছন দিকে তাকিয়ে বুঝতে পারে কেউ হয়তো আসছে। সাথে সাথে লোকগুলো চলে আসে। তেইউল তাকে পিছনে লুকিয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে। একের পর এক গুলি করে সামনে থাকা সবকটাকে মেরে ফেলে। সে লোকটার পকেটে থাকা চাবিটা নিয়ে নেয়। তেইউল পিছন ফিরে ছেলেটাকে আর কোথাও দেখতে পায় না। সে দ্রুত গাড়িটা নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। লোকগুলো গাড়ি নিয়ে তার পিছু করে। তেইউল কিছুই বুঝে উঠতে পারছে না সে আসলে কোথায় আছে। এমন সময় উপরের সাইনবোর্ডের দিকে তাকাতেই সে বুঝতে পারে সে কিংডম অফ কোরিয়াতে রয়েছে। বর্তমানে সে বোসান শহরে আছে। সন্ধ্যা নামতেই লিগন রয়্যাল গার্ডসদের নিয়ে সেই বুক স্টোরে চলে আসে। চতুর্দিক থেকে হামলা শুরু করে। এখানে থাকা লিরিমের লোকের সাথে সাথে মো মারা যায়। সে ভাবে একরকম চেহারার মানুষ একে অপরের জীবন চুরি করছে। এমন সময় তার তেইউলের কথা মনে পড়ে। যেহেতু তার প্রতিরূপ হিসেবে লোনা আছে, এর মানে তেইউলের উপরেও বিপদ আসতে পারে। লিগন বলে সে খুব শীঘ্রই তার কাছে আসবে। জং তেইউল যেন আরেকটু অপেক্ষা করে। এদিকে লিরিমের কাছে তার এক লোক এসে খবর দেয় মেয়েটা পালিয়ে গেছে, তারা তাকে আটকাতে পারেনি। এসব শুনে লিরিম প্রচুর রেগে যায়। সে এক কোপে তার গলাটা আলাদা করে দেয়। এমন সময় আমরা এখানে বই বিক্রেতা মুকে দেখতে পাই যে একটু আগে মারা গিয়েছিল। অর্থাৎ বিষয়টা পরিষ্কার, মোর জায়গাতে রিপাবলিক অফ কোরিয়ার সেই ড্রাইভার ছিল। মানে লিরিম নিজের অজান্তেই তার ডান হাতকে বাঁচিয়েছে। তার সমস্ত লোকেদের বলে দেয় তারা যেন মেয়েটাকে যে করেই হোক তার কাছে নিয়ে আসে, জীবিত হোক আর মৃত, যাতে মেয়েটার লাশ নিতে হলেও লিগনকে তার সামনে আসতে হয়। এদিকে তেইউল কিছুটা পথ আসতেই তার গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে নামতেই তার পিছে আসা গাড়ির দিকে সে নিশানা করে গুলি করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। এরপর সে শহরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক তেলের পাম্পে এসে লুকিয়ে যায়। এমন সময় সামনে এক টেলিফোন বুথ দেখে সেখানে এসে রাজার মহলে কল করে। কন্ট্রোল রুমে মেসেজ ড্রপ করে সে নিজেও জানে না কিভাবে সে তার দুনিয়াতে চলে এসেছে। এখানে কিছু মানুষ তার পিছু করছে। তার খুব ভয় হচ্ছে সে মহলের দিকেই আসছে। সে লিগনের অপেক্ষায় থাকবে। এমন সময় সেই সাদা ট্রাক এসে কল বুথে হিট করে। তেইউল দূরে ছিটকে পড়ে। লোকটা তার কাছে আসতেই তেইউল তাকে মেরে বন্দুকটা নিয়ে আবারও হাঁটতে শুরু করে। সে দেখে লিরিমের লোকগুলো পাগলা কুকুরের মতো তার দিকে ধেয়ে আসছে। সে তাদের দিকে বন্দুক তাক করতেই উপর থেকে হেলিকপ্টার, চতুর্পাশ থেকে পুলিশ, আর্মি, র্যাব সব চলে আসে। তেইউল দেখে রাস্তার অপর প্রান্ত থেকে লিগন ঘোড়ায় করে তার দিকে ছুটে আসছে। তাকে বাঁচাতে লিগন শত শত মানুষকে নিয়ে এসেছে। লিগন সবাইকে বলে তাকে প্রোটেক্ট করতে, কারণ সে আগামীর কোরিয়া সাম্রাজ্যের রানী। এবার দুই দলের মধ্যে চরম লড়াই শুরু হয়। লিগন লিরিমের লোকদের মেরে একদম শুইয়ে দেয়। এভাবে লিগন একের পর এক সবকটাকে মেরে তেইউলের সামনে চলে আসে। তেইউল তার দিকে একটু একটু করে এগোতে শুরু করে। লিগন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে।